সান্দাকফু ফালুট রাইডের প্রথম এপিসোডে তোমরা দেখেছিলে কলকাতা থেকে 700 কিলোমিটার মতো রাইড করে আমরা নেপালের শ্রীয়ান্তু এসে পৌঁছেছিলাম। আর আজ দ্বিতীয় এপিসোডে থাকছে শ্রীয়ান্তু থেকে প্রাঙ্গুং পৌঁছানো ও প্রাঙ্গুং থেকে ফালুট জয় করার চরম অ্যাডভেঞ্চারাস জার্নি। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম শ্রীয়ান্তু, নেপাল। গতকাল কলকাতা থেকে 719 কিলোমিটার রাইড করে এসে পৌঁছে গেছিলাম নেপালের ইলাম ডিস্ট্রিক্টের ছোট্ট একটা গ্রাম শ্রীয়ান্তুতে। যদিও বাড়ি থেকে ডাইরেক্ট যদি শ্রীয়ান্তু আসতাম তাহলে ওই 685-690 কিলোমিটার রাইড করতে হতো, কিন্তু বাইকের যেহেতু ছোট্ট একটু ইস্যু হয়েছিল ওই জন্য আমরা একদম শিলিগুড়ি ভিজিট করে, শিলিগুড়িতে কেটিএম এর সার্ভিস সেন্টার ভিজিট করে তারপরে এখানে এসে পৌঁছেছি। তো তাই জন্য আমাদের হয়তো 30-35 কিলোমিটার এক্সট্রা রাইড করতে হয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক হচ্ছে সান্দাকফু। এর আগে আমি 2013 বা 2014-তে একবার সান্দাকফু ট্রেক করেছিলাম, কিন্তু সান্দাকফু বাইক রাইডে প্রথমবার। ইন্ডিয়ান সাইড থেকে যদি সান্দাকফু উঠতে হয় তাহলে মানেভঞ্জন, ধোতরে এইসব এরিয়া থেকে ওঠা যায়, কিন্তু ইন্ডিয়ান সাইড থেকে বাইক একদমই অ্যালাউড নয়। নেপাল সাইড থেকে বাইক অ্যালাউড, ওই জন্য অ্যাডভেঞ্চারের খোঁজে আমরা বাইক নিয়ে চলে এসেছি এই শ্রীয়ান্তুতে। এই হচ্ছে আমাদের স্টে ছিল। গতকাল সন্ধ্যেবেলা থেকে আমরা এখানেই রয়েছি। আমাদের রুমের পাশেই এখানে রয়েছে আমাদের বাইক। হিমালয়ান দাঁড়িয়ে রয়েছে এখানে। হিমাদ্রি কিছু একটা করছে, মোটামুটি লাগেজ সেট আপ করছে। বুঝতেই পারছো কঠিন রাস্তা রয়েছে, তাই জন্য টপ বক্সটাকে একটুখানি হালকা করে দিলি না। এই হচ্ছে হিমালয়ান, এই হচ্ছে কেটিএম অ্যাডভেঞ্চার 390, আর এটা হচ্ছে পালসার 220। এটা হচ্ছে আমাদের গাইডের বাইক। আমি যখন সান্দাকফু বাইক রাইড করবো প্ল্যান করছিলাম তখন আমি শুভেন্দুর সাথে কন্ট্যাক্ট করেছিলাম। আর শুভেন্দু হচ্ছে আমাদের কলকাতারই রাইডার, আর শুভেন্দু কিন্তু লাস্ট 1 বছরের মধ্যে বেশ কয়েকবার সান্দাকফু রাইড করেছে। তো ওর এই রুটে কিন্তু বেশ এক্সপিরিয়েন্স রয়েছে, তাই জন্য শুভেন্দুকে কন্ট্যাক্ট করেছি। শুভেন্দু আমাকে বললো যে গাইড অবশ্যই নিতে হবে, তো তাই জন্য কিন্তু আমাদের গাইড নেওয়া হয়েছে। এবং গাইড থেকে শুরু করে আমাদের রুট প্ল্যানটা সবই কিন্তু শুভেন্দু হেল্প করে দিয়েছে। শুভেন্দু নিজের এখানে আসার কথা ছিল, কিন্তু ও আসতে পারেনি, তাই জন্য এখানে গণেশ ভাইয়াকে দায়িত্ব দিয়ে দিয়েছে। আমি গণেশ ভাইয়ের সাথে আলাপ করাবো তোমাদের। প্রত্যেকবার কি করি, রাইডের সময় কোনো জায়গায় পৌঁছাই, সেখানে গিয়ে লোকেশন সেট করি, খুঁজি লোকেশন, তারপরে সেখানে স্টে করি। কিন্তু এইবারে আমরা সবই গাইডের উপর ছেড়ে দিয়েছি। গাইড ভাইয়া যেখানে যেখানে নিয়ে যাচ্ছে সেখানে আমরা স্টে করছি আর কি, মানে নিয়ে এসছে। এটা হচ্ছে গণেশ ভাইয়া। গণেশ ভাইয়াকে থোড়া দেখা দাও। গণেশ ভাইয়া নমস্তে জি। গণেশ ভাইয়া হচ্ছে আমাদের এইবারে ট্রিপের গাইড, সান্দাকফু ফালুট ট্রিপের গাইড। গণেশ ভাইয়ের সাথে আমি আস্তে আস্তে আলাপ করাবো। बोल रहा कि मैं आपको धीरे धीरे सबसे मिलवा दूंगा, अभी आप थोड़ा बिजी हो। আজ আমরা কিন্তু গণেশ ভাইয়ার বাড়িতেই থাকতে চলেছি। তো গণেশ ভাইয়ার বাড়িতে গিয়ে গণেশ ভাইয়ের সাথে আলাপ করব। গতকাল আমরা সন্ধ্যাবেলা ঠিক 6:45 নাগাদ এখানে এসে পৌঁছেছিলাম শ্রীয়ান্তুতে। এসে দেখছি এখানে বেশ উইকেন্ডে সবাই এনজয় করছে, পার্টি টাটি করছে। ইয়াং নেপালি ছেলেমেয়েরা ভর্তি এখানে বলতে পারো। এটা একটা উইকেন্ড ডেস্টিনেশন। আমাদের কলকাতা থেকে বেশ কিছু জায়গা রয়েছে সেরকম মানে উইকেন্ডে আমরা ঘুরতে যাই, তো সেরকম এখানেও রয়েছে। উইকেন্ড কাটাতে সবাই আসে, তো ভালো লাগলো জায়গাটা বেশ। শ্রীয়ান্তু হচ্ছে বিখ্যাত হচ্ছে এখানে একটা লেকের জন্য। আমি প্রথমে ভাবছিলাম যে আর্টিফিশিয়াল লেক, কিন্তু এখানে আমাদের হোটেলের যে ওনার আছে ভাইয়া বললো যে না, ওটা ন্যাচারাল লেক। তবে এটাতে আমি একটু ডাউটফুল। তোমরা যদি অ্যাকিউরেট কিছু জেনে থাকো এই ব্যাপারে তাহলে কমেন্ট করে জানাতে পারো। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে একটা খুব সুন্দর ঘন পাইন ফরেস্ট রয়েছে। পাইন ফরেস্টের মধ্যে একটা টাওয়ার, নেপাল টেলিকম বা এনসেল কিছুর একটা টাওয়ার হবে, একদম পাইন ফরেস্ট ঘেরা টাওয়ার। আরে বেশ কিন্তু সুন্দর লাগছে। এই হচ্ছে আমাদের রুম, একটা ছোট রুম, দুদিকে দুটো বেড রয়েছে। এইদিকে দেখতে পাচ্ছ এটা একটা ডাবল বেড, সিঙ্গেল বেড রয়েছে। এখানে সামনের দিকে বাথরুম রয়েছে। তো আমরা কিন্তু গণেশ ভাইয়াকে পেমেন্ট করছি, তবে এখানে অ্যাপ্রক্সিমেটলি যা খরচা হয় সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। ডিনার আর ব্রেকফাস্ট প্রোভাইড করে। প্যাকেজ সিস্টেমে আসলে পার ডে পার হেড 1000 রুপিস এখানে পেমেন্ট করতে হয়। 1000 থেকে কোনো জায়গায় হয়তো 1100 নেয়, কোনো জায়গায় 1200 নেয়, এরকম হচ্ছে ব্যাপার। মানে 1000 থেকে 1200-র মধ্যে এখানে ডিনার ব্রেকফাস্ট আর স্টে হয়ে যাবে। মানে আর কেউ যদি সেপারেট রুম চায় তাহলে 2500 টাকা নেপালি। সাইবু কটেজ, এই হচ্ছে নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 9867817132 9800921031। থালির মধ্যে কিন্তু বেশ কিছু সবজি রয়েছে। এটা থাকালি থালি বলতে পারো নেপালের।
আর সবজি রয়েছে, রাইস রয়েছে, পাঁপড় রয়েছে, আলাদা করে এখানে ডাল রয়েছে, আর তার সাথে এই হচ্ছে চিকেন। জয় মা দুর্গা, জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়। আজকে কিন্তু আমরা টোটাল 140-42 কিলোমিটার রাইড করতে চলেছি আর পৌঁছাতে চলেছি প্রাণবং। প্রাণবং যেতে যেতে আমরা যে রাস্তাটা নেব সেটা হচ্ছে কানিয়াম। শ্রীয়ান্তু থেকে কানিয়ামের ডিস্টেন্স হচ্ছে 15-16 কিলোমিটার মতো। গতকাল আমরা কানিয়াম হয়েই এসেছি, আর আজকে কানিয়াম যাব। কানিয়াম থেকে আরও 5 কিলোমিটার রাইড করে পৌঁছাবো সূর্যাদয়া, সেখান থেকে লেফট টার্ন নিয়ে 36 কিলোমিটার রাইড করে পৌঁছাবো ইলাম। ইলামে কিন্তু পেট্রোল পাম্প রয়েছে, তবে আমরা ইলাম থেকে পেট্রোল ভরাবো না। আমরা ইলাম থেকে আরও 58 কিলোমিটার রাইড করে পৌঁছে যাবো ফিডিংয়ে রয়েছে এই রুটে, মানে আমরা যে রুটটা নিতে চলেছি এই রুটের লাস্ট পেট্রোল পাম্প। ফিডিং থেকে পেট্রোল ভরিয়ে আমরা এগিয়ে যাব নানগিন। আমরা যেহেতু পুরো রুটটা রেখেছি, আমরা কিন্তু ফালুটকে রেখেছি, আমরা কিন্তু থাকুম ভ্যালিকে রেখেছি, আমরা কিন্তু আলেকে রেখেছি প্ল্যানের মধ্যে। খুব সুন্দর সুন্দর লোকেশন। তো এই লোকেশনগুলো মানে যখন আসছি এই রুটে পুরো সব কিছু এক্সপ্লোর করে যাওয়ার চেষ্টাই করছি আমরা। যারা শুধু সান্দাকফু ট্রিপ করতে চাইছো, মানে যাদের হাতে সময় কম আছে, মানে শুধু সান্দাকফুকে প্ল্যানে রাখতে চাইছো, তাদের কিন্তু শ্রীয়ান্তু আসার দরকার নেই, তাদের কিন্তু প্রাণবং যাওয়ারও দরকার নেই। শিলিগুড়ি থেকে বা কলকাতা থেকে পানি ট্যাঙ্কি থেকে কাকারভিটা ইলামের পরে বারবোটে বলে একটা জায়গা রয়েছে। বারবোটে ইলাম থেকে 5 কিলোমিটার। বারবোটে থেকে কিন্তু উপরের দিকে উঠে যাওয়া যায়, সান্দাকফুর দিকে উঠে যাওয়া যায়। কালীপোখরি হয়ে সান্দাকফু পৌঁছানো যায়। আমরা কিন্তু নামার সময় ওই রুটটা নেব, মানে ফেরার সময় তোমাদেরকে দেখিয়েও দেবো, কোনো অসুবিধা নেই। যারা বাইক নিয়ে সান্দাকফু ট্রিপ করতে চাও বা বাইক সমেত গাইড নিতে চাও, তাদেরকে কিন্তু মোটামুটি পার ডে 2000-2500 টাকা খরচা করতে হতে পারে গাইডের জন্য। এটা যদি বড় টিম থাকে, মানে 10 জনের কোনো টিম রয়েছে তোমাদের, তাহলে পুরো গাইডের টাকাটা কিন্তু ভাগ হয়ে যাবে 10 জনের মধ্যে। তোমরা জানো যে ইন্ডিয়ার পার্টে যদি বাইক নিয়ে ঢুকে যাও সান্দাকফু রুটে বা ওয়েস্ট বেঙ্গলের পার্টে, তাহলে কিন্তু ফাইন লেগে যায়, প্রায় 15-20 হাজার টাকা ফাইন রয়েছে। আর এই রাস্তাটা যেহেতু একদম নেপাল ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া বর্ডার দিয়ে যাবে, তো কখন ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়বো সেটা বোঝা খুব মুশকিল। তার সাথে সাথে আমরা আবার ফালুট, থাকুম ভ্যালি এইসব জায়গাগুলো প্ল্যান করেছি। তো যাদের এই কনফিউশন আছে যে হুট করে যদি ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়ি বা হুট করে যদি ইন্ডিয়াতে ঢুকে পড়ি বাইক নিয়ে ফাইন লেগে যেতে পারে, তো তারা কিন্তু গাইডটা নিয়ে নিতে পারো। যারা শ্রীয়ান্তু যেতে চাইবে না, মানে এই রুটে রাইড করবে, ফালুট যেতে চাইছো কিন্তু শ্রীয়ান্তু যেতে চাইছো না, তারা কিন্তু শ্রীয়ান্তুকে বাইপাস করে ডাইরেক্ট কানিয়াম থেকে প্রাণবংয়ের দিকেও চলে আসতে পারো। ये नदी कौन सा? মাইখোলা। তারা ব্রিজে এসে পৌঁছেছি ইলাম যাওয়ার আগে। আমরা কিন্তু অনেকটা নিচের দিকে নেমে এলাম। হ্যাঁ, মাইখোলা বড় নদী কিন্তু মাইখোলা। ইলাম এখান থেকে 17-18 কিলোমিটার মতো হবে। সামনে কিছুক্ষণ আমরা অফরোড পাবো মনে হচ্ছে, রাস্তায় ল্যান্ডস্লাইড হয়েছে নাকি। হ্যাঁ, 2:39 ইলাম ক্রস করছি আমরা। ইলামে কিন্তু পেট্রোল পাম্প ছিল, যেরকমটা তোমাদের বলেছিলাম আগেই। বাইকের গ্যারেজও রয়েছে, যারা বাইকের কাজ, টুকটাক কাজ, তার সাথে পেট্রোল ভরাতে চাও এখান থেকে ভরিয়ে নিতে পারো। তবে আমরা এখন ইলামে আর একদম দাঁড়াবো না, আমরা ফিডিমের দিকে এগোবো। ফিডিম এখান থেকে 58 কিলোমিটার। এখান থেকে সান্দাকপুর, এই জায়গার নাম হচ্ছে বারবোটে। ইলাম বাজার 5 কিলোমিটার। সান্দাকপুর, নেপালে কিন্তু সান্দাকফুকে সান্দাকপুর বলা হয়। এখান থেকে 37 কিলোমিটার। নামার সময় আমরা কিন্তু এই রুট দিয়েই নামবো। আপাতত এখন আমরা এগিয়ে যাই প্রাণবংয়ের দিকে। তবে কোনো জায়গায় এসে না তার পারিপার্শ্বিক জায়গাগুলোকেও দেখা উচিত। ফালুট একটা খুব সুন্দর লোকেশন, আমরা কেন ছাড়তে যাবো ফালুটকে। তার সাথে সাথে থাকুম ভ্যালির জন্য আমি সব থেকে এক্সাইটেড এইবারের ট্রিপে। আর থাকুম ভ্যালিতে আমাদের স্টেও রয়েছে, আমরা 2 দিন স্টে করবো থাকুমে। এই জায়গাটা দেখো, এখান থেকে কিছু একটা এসেছিলো হয়তো, ল্যান্ডস্লাইড পুরো জায়গাটাকে ভাসিয়ে নিয়ে নিচের দিকে চলে গেছে। এই যে এরকমভাবেই কিন্তু পাহাড় নিজের জায়গা তৈরি করে, মানে উপর থেকে আবার যদি কোনোদিন হিন্দিতে মালবা বলে না, আবার যদি পড়তে হয় তাহলে এই রুট দিয়ে চলে আসবে। এটা কিন্তু জায়গা তৈরি করে রেখেছে। কি অবস্থা, জায়গাটি একটা পাহাড় রয়েছে সামনে, আর তার সামনে দিয়ে মেঘ যাচ্ছে, পুরো কুয়াশার মতো মেঘ যাচ্ছে। কি লাগছে এখানটা,
এই পাহাড়গুলোর নিচ থেকে যদি এখান থেকে ক্যালকুলেট করি তাহলে কিছু না হলেও প্রায় 1000 ফিট 1500 ফিট খাড়া দাঁড়িয়ে আছে এরকম নিচে একটা ভ্যালি, যে ভ্যালিটা পুরো মেঘে ঢেকে রয়েছে, সাদা থপ করছে মেঘটা। 2-3 মিনিট আগে কি সিচুয়েশন ছিল দেখো, এখানে এই পাহাড়ের রেঞ্জটা পুরো দেখা যাচ্ছিল, জাস্ট গ্লাভসটা পরতে যেটুকুনি সময় লাগলো তার মধ্যে পুরোটা কভার হয়ে গেছে। মেঘাচ্ছন্ন ওয়েদারের মধ্যে দিয়ে আমাদের রাইড করতে হবে, আমাদেরই দোষ, আমরা লেট করে বেরিয়েছি, এতক্ষণে আমাদের স্পটে পৌঁছে যাওয়া উচিত, কিন্তু প্রত্যেকবারই আমরা লেট করি। এই দেখো, দেখতে পাচ্ছ এখানকার ভিউ, সামনে পুরো স্নোক্যাপ মাউন্টেন্স, একটু জুম করলে বুঝতে পারবে, মেঘে ঢেকে রয়েছে। এই দেখো এই সব জায়গাগুলো পুরো, এই যে এই দিক দিয়ে এটা স্নোক্যাপ মাউন্টেন্স, আর এই জায়গাটায় কোনো একটা মেঘের আড়ালে কাঞ্চনজঙ্ঘা লুকিয়ে আছে। কাঞ্চনজঙ্ঘা কিন্তু আরও হাইটে, আরও উপরে হবে, এরকম জায়গায় হবে। দারুণ লাগছে, সানসেট হবে এক্ষুনি, পাহাড়ের আড়ালে ঢুকে যাবে। আমি জানি না গোপ্রো কতটা ভালো ক্যাপচার করছে, জুম করে দেখাতে পারলে আরও ভালো লাগতো। উফ, দারুণ। ফিদিমে রয়েছে পেট্রোল পাম্প, 165.50 হচ্ছে নেপালি টাকায় লিটার। ফিদিম থেকে ফুল ট্যাঙ্ক করে নিচ্ছে, এর আগে কিন্তু আর পেট্রোল পাওয়া যাবে না, তাই জন্য যা করার এখান থেকে করে নিতে হবে। মাদ্রি নেপালে ইউপিআই করে দিয়েছে, স্ক্যান করছে। এই যে এখানে নেপালের টাকাটা, হ্যাঁ এখানে হচ্ছে 824 হয়েছে, হ্যাঁ 515 টাকা। মানে ওর 824 এনপিআরে 515 টাকা ইন্ডিয়ান মানিতে কাটবে, আর যে পাবে সে নেপালি টাকা পেয়ে যাবে। এখন ফিদিম থেকে আমাদের মোটামুটি 40 কিলোমিটার মতো সামনে রাইড করতে হবে, তো ভাবলাম একটু কিছু খেয়ে দিয়ে নিই। তোমাদের আসার সময় বলছিলাম যে আমাদের 15 কিলোমিটার আজকে অফরোড করতে হবে, সেটা নয়। কিতনা কিলোমিটার অফরোড है गणेश भैया? आज का वो 7 किलोमीटर। 7 কিলোমিটার 7 কিলোমিটার মতো আমাদের অফরোড করতে হবে আজকে, খুব একটা বেশি নয়। 7 কিলোমিটার করতে আমাদের খুব বেশি হলে 20-25 মিনিট সময় লাগবে। আর এখন এখান থেকে মোটামুটি 35 কিলোমিটারের কাছাকাছি আমরা টার্ম্যাক রোড পেয়ে যাব। মানে যেসব কান্ট্রিতে ইউপিআই চলে, আমাদের আশেপাশে কী কী দেখাচ্ছে দেখো, ভুটান, নেপাল, সিঙ্গাপুর, ইউএই, মরিশাস, শ্রীলঙ্কা, ফ্রান্স, কাতার, এইসব জায়গায় কিন্তু ইউপিআই করা যেতে পারে, স্ক্যান করে হয়ে যাবে আর কি। যারা স্ক্যান করে পেমেন্ট করতে চাইবে নেপালে এসে, অনেকেই হয়তো জানো, আমি জানি না, আমি অশিক্ষিত। মানে তোর যদি এসবিআই এর অ্যাকাউন্ট গুগল পে বা ফোনপের সাথে কানেক্টেড থাকে, তাহলে তুই যেখানে যে কোনো কান্ট্রিতে স্ক্যান করে তুই দিয়ে দিতে অ্যাকাউন্ট পারবি। বলে না, হয়তো অনেক কটা ব্যাংক অ্যাকাউন্টেও হতে পারে, সেটা আমার জানা নেই। আচ্ছা, ঠিক আছে, এবার কিছু ব্যাংক আবার স্পেসিফিক, আমার যেমন 4টে অ্যাকাউন্টের মধ্যে দেখলাম, 3টে অ্যাকাউন্টের মধ্যে দেখলাম 2টোতে নিল না, এসবিআইটা নিচ্ছে, বাবার এসবিআই যে অ্যাকাউন্টটা রয়েছে ওটাতে নিল। মানে বাবার অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে? না, ওটা আমি কন্ট্রোল করি। বাবার অ্যাকাউন্ট ও কন্ট্রোল করে। ফেসেছে, ছেলে ফেসেছে। তাহলে পার্টিটা আজকে বাবার অ্যাকাউন্ট দিয়ে করবো নাকি? কাকু দেখছো? ওটা আমার এসবিআইটা তো ভোগে হয়ে গেছে, তাই জন্য এই এসবিআইটা চালাচ্ছি, কোনো এক্সট্রা চার্জ নেই। এক্সট্রা চার্জও নেই। ভালো, বেশ ভালো লাগলো। ফিদিম থেকে বেরোলাম, এখানে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে দিয়েছি। ইন্ডিয়ান টাইম বলছে সন্ধ্যে 6:12, নেপালি টাইম কিন্তু 15 মিনিট এগিয়ে রয়েছে ইন্ডিয়া থেকে। এখানে ফিদিম কিন্তু বেশ বড় শহর, কেউ যদি এখানে আসো আর মনে করো যে ফিদিমে থেকে যাবে, তাহলে কিন্তু অবশ্যই থাকতে পারবে। এখানে বেশ কিছু হোটেল, হোমস্টে অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা, অসুবিধা নেই। বেশ বড় জায়গা ফিদিম। ফিদিম থেকে আমরা ভেজ মোমো খেলাম, এই সাবাস, এই দেখ কে এটা? ফিদিম থেকে আমরা যে খাওয়া দাওয়া করলাম, এখানে মোমোর প্লেটের দাম, ভেজ মোমো 100 টাকা, চিকেন মোমো 150 টাকা। চাগুলো কত করে নিয়েছে সেটা আমি জানি না। হিমাদ্রি বলতে পারবি চা কত দাম? 40 টাকা করে চা। আচ্ছা, আমি 2 কাপ চা খেয়েছি, নেপালি টাকায় কিন্তু বললাম এগুলো। এই তো পুরো ল্যান্ডস্লাইড জোন মনে হচ্ছে, ছোটো ছোটো ওয়াটার ক্রসিং, ভয়ঙ্কর রাস্তা মনে হচ্ছে, পাহাড়টাই পুরো ধসে গেছে পুরো। আমরা 20 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি ফিদিম থেকে। আর এই যে একটা গ্রাম ক্রস করছি, এই গ্রামটার নাম হচ্ছে আকাশে ভাঞ্জান। এই কাদাও আছে, কাদা আছে। রাত্রিবেলা কিন্তু এই রাস্তাটা অ্যাভয়েড করে অবশ্যই। ভাই, ও ভাই, ফুল কাদা। ভাই ধুলো উড়িয়ে বেরিয়ে গেছে পুরো। প্রাঙ্গুং সামনে আর মাত্র 7-8 কিলোমিটার, আর এখান থেকে সামনের রাস্তা গুগল ম্যাপেও দেখাবে না, কারণ রাস্তাই তো নেই। শেষের স্টেজটা আমাদের আগামী দিনের ফাইনাল ম্যাচের প্র্যাকটিস সেশন ছিল বলতে পারো।
সো গুড মর্নিং ফ্রম প্রাণবং নেপাল। গতকাল আমরা 161 কিলোমিটার রাইড করে শ্রীয়ান্ত থেকে প্রাণবং এসে পৌঁছেছিলাম 7:45 নাগাদ। এখানে গণেশ ভাইয়ার বাড়িতে আমরা স্টে করছি। দেখা যাচ্ছে এই জায়গাটা হচ্ছে একটা স্কুল, কালিকা সেকেন্ডারি স্কুল। কালিকা সেকেন্ডারি স্কুলের ঠিক পেছনেই রয়েছে গণেশ ভাইয়ার বাড়ি। একদম হোমস্টে বলতে পারো। এখানে হোমলি অ্যাম্বিয়েন্স, বাড়িতে খাওয়া দাওয়া থেকে শুরু করে এখানকার মানুষজনের ব্যবহার সমস্ত কিছুর মধ্যে কিন্তু একটা ঘরোয়া ছাপ রয়েছে। ড্রোনের মাধ্যমে উপর থেকে তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা, পুরো জায়গাটার অ্যাম্বিয়েন্স, জায়গাটার লোকেশন, জায়গাটার পারিপার্শ্বিক পরিবেশ, গাছপালা সমস্ত কিছু কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে গণেশ ভাইয়াদের উঠান বলতে পারো। এখানে সকাল সকাল সবাই রোদ পোহাচ্ছে। আমাদের বাইকগুলো এখানে পার্ক হয়ে রয়েছে ফার্স্ট ফ্লোরে। এইগুলো হচ্ছে আমাদের রুম। এখানে হিমাদ্রি ল্যাদ খাচ্ছে। এরকম একটা রুম, এদিকে একটা বেড রয়েছে, ডাবল বেড, চেপে চেপে দুজন শুতে পারবে। আর এদিকে রয়েছে একটা সিঙ্গেল বেড। এখানে একটা টেবিল রয়েছে যেখানে আমরা মোটামুটি অগোছালো করেই ফেলেছি। এই হচ্ছে রুম। এই রুমে কিন্তু কোনো অ্যাটাচ টয়লেট নেই, টয়লেটের কাজ চলছে এখানে। আর আপাতত টয়লেটের জন্য এই সিঁড়ি দিয়ে, এই যে এখান থেকে নিচে গিয়ে এই পাশে টয়লেট। ট্রিপটা হচ্ছে সান্দাকফু ফালুট ট্রিপ। বুঝতেই পারছো অ্যাডভেঞ্চারাস একটা জার্নি। এখানে কিন্তু বেশি লাক্সারি আমরা এক্সপেক্টও করতে পারি না। এখানে এরকমই স্টে করতে হয়। এরকম যে বেড পাওয়া গেছে শোয়ার জন্য, এটাই আমাদের কাছে অনেক আর কি। এখানেও মোটামুটি ধরে নাও পার ডে 1000 রুপিস খরচা। ডিনার আর ব্রেকফাস্ট প্রোভাইড করবে এখান থেকেই। আর গণেশ ভাইয়ার কন্ট্যাক্ট ডিটেলস আমার কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যারা এই অ্যাডভেঞ্চারাস জার্নি, সবার আগে মনে রাখবে অ্যাডভেঞ্চারাস জার্নি, সান্দাকফু ফালুটের মতো ট্রিপ যারা এই অ্যাডভেঞ্চারাস জার্নি করতে চাও তারা গণেশ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। এখানে এসে স্টেও করে নিতে পারো। ভালো জায়গা। রেডি হয়ে গেছি। বাইক কিন্তু এরকম খালি যাচ্ছে। খালি যাওয়ার কারণ কি তোমাদেরকে বলছি। হিমাদ্রি যদি ওর টপ বক্সটা নিয়েছে, কিছু মাল ওর টপ বক্সে ঢুকে গেছে। জয় মা দুর্গা, ওম নমঃ শিবায়, জয় জগন্নাথ। এই দেখো, এটা হচ্ছে স্কুল। ও ভাই, রাস্তা দেখো শুরু হয়েছে এরম ভাবে। ডান দিকে থাকুম ভ্যালি মনে হয় নাকি? ও ফালুটে, ও ফালুটে। আচ্ছা, ফালুট এখান থেকে দেখা যাচ্ছে। আর এই রাস্তাটা থাকুম ভ্যালির রাস্তা। আজকে প্ল্যানটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিই। আজকে কিন্তু আমরা প্রথমে যেতে চলেছি ফালুট। ফালুটে আজকে আমাদের স্টে করার কথা ছিল, কিন্তু আমি একটু প্ল্যানটা চেঞ্জ করেছি। ফালুটে আমরা স্টে করবো না, আমরা ফালুট ভিজিট করব। ভিজিট করে আবার চলে আসবো প্রাঙ্গণে। প্রাঙ্গণে আজকে রাত্রিবেলা আমরা স্টে করব। ফালুটের ডিস্টেন্স কত আমি তোমাদের অ্যাকিউরেট জানিয়ে দেবো। আমি আমার ট্রিপ টু 0 করে নিয়েছি অলরেডি। আর ট্রিপ 1 এখনও অবধি কলকাতা থেকে 880 কিলোমিটার রাইড করে ফেলেছি অলরেডি। ফালুটের একটু নিচ অবধি আমরা যেতে পারবো বাইক নিয়ে। তারপরে আমাদের 10-15 মিনিটের জন্য ক্লাইম্ব করতে হবে। সেটাও কতক্ষণ লাগবে সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি। একটা জিনিস আমি শুনলাম, মানে আমরা যদি ইলাম হয়ে, কালকে আসার সময় যে রাস্তাটা তোমাদের দেখালাম, ইলাম থেকে 31 কিলোমিটার সান্দাকপুর বলছিল, আমরা যদি ওই রাস্তা দিয়ে আসতাম তাহলে আমরা কিন্তু সান্দাকফু অবধি আসতে পারতাম। আমরা সান্দাকফু ক্রস করে ফালুটের দিকে আসতে পারতাম না, কারণ ওখান থেকে বাইক অ্যালাউড নয়। আমাকে গাইড ভাইয়া যেরকমটা বললো, গণেশ ভাইয়া। কিন্তু এই পাশ থেকে আমাদের বেরোতে দেবে। মানে আমরা যদি ফালুটের দিক থেকে সান্দাকফুর দিকে যাই তাহলে আমাদের বেরোতে দেবে। এবং আমাদের কিন্তু ইন্ডিয়ার রাস্তায় 7 কিলোমিটার রাইড করতে হবে। এটা যেহেতু ইন্ডিয়া নেপালের মধ্যে ফ্রেন্ডশিপ রয়েছে, তো তাই জন্য ইন্ডিয়ান আর্মি এসএসবি যেই রয়েছে ওখানে ওইটুকুনি পার্ট অ্যালাউ করে দেয়। খুব আস্তে যেতে হবে। বুঝতে পারছো আজকের জার্নি কীরকম হবে? ও ভাই, আমরা এখন অবধি প্রাঙ্গণ থেকে 1.5 কিলোমিটার মতো এগিয়ে এসেছি আমাদের হোমস্টে থেকে। এসে এরকম দুটো রাস্তা পেয়েছি। নিচের রাস্তাটা দিয়ে যদি যাই তাহলে একটু বেশি ঘুরতে হবে ফালুট যাওয়ার জন্য। আর যদি আমরা স্ট্রেট বেরিয়ে যাই তাহলে আমাদের একটা রিভার ক্রস করতে হবে। রিভারে ব্রিজ নেই এখন, রিভারের উপর দিয়ে ব্রিজ নেই। হেওয়া খোলা হচ্ছে রিভারের নাম। তো আমরা আপাতত রিভার ক্রস করার ডিসিশন নিয়েছি। স্কুলের বাচ্চারা দাঁড়িয়ে আছে, কত কষ্ট সহ্য করতে হয় ভাবো। এরকম বাচ্চা ছেলেমেয়েরা কতটা হেঁটে হয়তো স্কুলে যেতে হয়। এখানে বুঝতে পারছো, যদি কারোর শরীর খারাপ হয় তাকে হসপিটালে, হয়তো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এখানে রয়েছে, কিন্তু যদি মেজর কিছু হয় তাকে হসপিটালে নিয়ে যেতে গেলে কতটা খাটনি করতে হবে, কতটা প্ল্যানিং করতে হবে, কতটা প্লটিং করতে হবে। বুঝতে পারছো তো? ভাই চটান, ও ভাই আজকে ফাটবে।
কাদা দেখো খালি, ও ভাই কাদা ছিটকাস না। ও ভাই মনে এসে গেল প্রথমেই, ও ভাই ভাই রে পড়ছিলাম এক্ষুনি। আমরা যে রুটটা দিয়ে যাচ্ছি এই রুট দিয়ে যদি সান্দাকফু যেতে হয় তাহলে কিন্তু ফালুট থেকে আবার ব্যাক করে প্রাণবুং আসতেই হতো। ওই জন্যেই আমরা ফালুটে স্টে করার ব্যাপারটাকে পিছিয়ে দিয়েছি আর কি, স্টে করার ব্যাপারটা করছি না, ওই প্ল্যানটাকে ক্যান্সেল করেছি। কারণ আমরা ফালুটে যাব, ওখানে স্টে করবো, আবার আমাদের প্রাণবুং আসতে হবে, তারপরে থাকুম ভ্যালি যেতে হবে। তো তাই জন্য, বা তারপরে সান্দাকফুর দিকে যেতে হবে। তো তাই জন্য আমরা ভাবলাম যে আজকে ফালুট ভিজিট করব, করে ব্যাক করে চলে আসবো। ছোট ওয়াটার ক্রসিং এসে তারপরে দেখা যাবে। এটা কি ওয়াটার ক্রসিং? শাবাশ ম্যান। কোন জায়গা দিয়ে যেতে হবে দেখতে পাচ্ছি, এখানে সব ঠিক আছে না? বড়িয়া, চলো দিয়েই উঠতে হবে কিন্তু। চল ভাই আমিও যাবো মনে হচ্ছে, এমন জায়গায় আটকে গেছি। এই গিরঙ্গা ढकेल दो थोड़ा जोर से। हाँ ও ভাই চলো, আরে ভাই বাড়ি খালো মনে হচ্ছে, চল ভাই। এখানেও গ্রাম, এখান থেকেও বাইক আসতে যাচ্ছে, মানে বুঝতে পারছো কি সিচুয়েশন। এই ভাই এখান দিয়ে মানুষজন যাতায়াত করে কিভাবে এই রাস্তা দিয়ে, আমি তো সেটাই ভাবতে পারছি না, বুঝতেই পারছি না রেগুলার বেসিসে এখানে লোকজন কি করে ট্রান্সপোর্ট করে। আমরা ছোট ছোট জিনিস করি, ভাবি যে আমার কিছু হচ্ছে না, একটু চেষ্টা করি, করে হাল ছেড়ে দিই, ছেড়ে দিয়ে বলি কিছু হচ্ছে না, অনেক চেষ্টাই তো করলাম। কিন্তু ভাবো এখানকার মানুষজনের চেষ্টাটা ভাবো, সারা জীবন চেষ্টা করে যেতে হয়, কিচ্ছু করার নেই, লাইফে স্ট্রাগল, এর থেকে বড় স্ট্রাগল আর কিসে রয়েছে। হাল ছেড়ো না বন্ধু, হাল ছেড়ো না, ঠিক হবে, ঠিক হবে, চেষ্টা করে যেতে হবে, হার্ড ওয়ার্ক আর অনেস্টি ঝনঝন করতে করতে না বা। তারপর বালি, ইঞ্জিন ব্রেকিং সারা গতি নেই, ক্লাচ কিন্তু খুব একটা বেশি প্রেশার করছি না, মানে খুব একটা ধরছিই না ধরে নাও। আর তার সাথে সাথে ওঠার সময় কিছু জায়গায় মনে হচ্ছে আমাকে ক্লাচ ধরলেও ধরতে হবে, কারণ কেটিএমের লো এন্ড টর্ক জানোই তো। How are you man? সব ঠিক আছে তো? হাল তো জোশ ফুল হাই। এ ভাই, আরে ভাই দেখো পুরো এখানে দেখতে পাচ্ছ পুরো শস্যের ক্ষেত, কি সুন্দর বাড়িটা। অ্যাপাচে পালসার, ওটা অ্যাপাচে পালসার, অ্যাপাচে পালসারের ছড়াছড়ি এখানে। বাইক নিয়ে লোকাল লোকরা কিরমভাবে জার্নি করে দেখো। আমি কিন্তু অনেক জায়গার পাহাড়ে গেছি, সেটা হিমাচল বলো, লাদাখ বলো, উত্তরাখণ্ডে তাও কিছুটা দেখা যায়, তবে নেপালের পাহাড়ে বাইকার্স কিন্তু প্রচুর দেখা যায়, প্রচুর বাইকার্স। নেপালে কিন্তু লোকে অ্যাডভেঞ্চার করে বাইক নিয়ে। তোর এই ক্র্যাশ গার্ড ভেঙে গেছে। চলে এসছি মনে হচ্ছে কাছাকাছি, আমরা একদম
নেপাল ইন্ডিয়া বর্ডার অবধি চলে যাবো মনে হচ্ছে। ফালুর টপে কিন্তু এখন মাউন্ট কাঞ্চনজঙ্ঘা গার্ড হয়ে রয়েছে, আর একটু উপরের দিকে উঠলে আমরা ভিউ পেয়ে যাব। ও ভাই, স্লিপিং বুদ্ধা দেখা যাচ্ছে। ও ভাই, এটা কি? ও ভাই, ये फालूट, ये फालूट, वो फालूट। ও মাই গড, এটা কি ভাই? আমাদের হোমস্টে থেকে 21.6 কিলোমিটার মতো রাইড করেছি, কমপ্লিট অফ রোড ছিল। কি অবস্থা হয়েছে তোমরা তো দেখেইছো। তার মধ্যে হিমাদ্রির ক্র্যাশ গার্ড ভেঙে গেছে, বাইক পড়ে গেছে, আমারও অবস্থা খারাপ হয়ে গেছিল। মহারাষ্ট্রেও গির পরে, সান্দাকফুতে এসে নাকি গির আর পরে। এই আগের বার তো এবার হচ্ছে ট্যাগ লেগেছে হিমাদ্রি সান্দাকফু গির পরে, হ্যাঁ মানে মানে হিমাদ্রি ফালুট গির পরে। ফালুট গির পরে, মানে এমন মানে অফরোডটা সত্যি মানে অমায়িক ছিল, মানে অমায়িক সুন্দর ছিল, একদম মানে একদম দারুণ। মস্তি করে করে এসেছি। যে টোটাল আমরা 21 কিলোমিটার রাস্তা কভার করলাম, তার মধ্যে ধরে নাও টোটাল যদি আমরা বলি 3 থেকে 4 কিলোমিটার রাস্তা একটু কঠিন ছিল, বাকি রাস্তায় আসা যায়, বাকি রাস্তায় কোনো অসুবিধা মানে নেই। ওই যে জায়গাটা আমি পড়েছি দেখেছো তোমরা, যে ওই নদীর ওই জায়গাটা মেইনলি প্রচন্ড জলটাও প্রচন্ডই ডিপ ছিল, ডিপ ছিল, ওখানে ভালো আটকেছি, deep ছিল, মোমেন্টাম পাওয়া যায়নি। হ্যাঁ, তারপরে ওখানে মানে একদম ঝুড়ো পাথর পাথর পড়েছিল। আর পুরো আমি আরপিএম হাই করে দিয়েছি, ক্লাচ ছেড়েছি, আমার ঘুরে গেছে চাকা, কিন্তু আমার গাড়ি উঠে। আর এবার কি হয়েছে, মানে গাড়িতে পুরো পা পাই, যখন কাত হচ্ছে আমি আর পা পাইনি, হ্যাঁ, ঠিক আছে, যখন মানে এই জায়গাটা পুরো একটা গর্ত টাইপের ছিল, পা পাইনি, আর যাবি কোথায়, পড়লাম, পুরে যাই হোক ক্র্যাশ গার্ডটা আর পায়ের গ্যাপটা অনেকটা ছিল, গাড়ি পুড়েছে, আমি পা বার করে নিতে পেরেছি। অফ রোডের সিচুয়েশন কিন্তু কমপ্লিটলি আলাদা হয়ে যায়। মানে হিমাদ্রি 6 ফুট হাইট, আজকে কিন্তু ও হিমালয়ানে পা পায়নি। পা পাইনি। মানে এমন সিচুয়েশন হয়েছিল, বাইকটা হেলে গেছিল, পেছনের চাকাটা একটু নিচের দিকে ছিল, সামনের চাকাটা উপরের দিকে ছিল, আর ও একটু দূরে পা ফেলেছে আর ব্যালেন্স পায়নি। অফ রোডে রাইড কিন্তু কমপ্লিটলি আলাদা, আর যখন আমরা টারম্যাকে রাইড করি সেটা কিন্তু কমপ্লিটলি আলাদা। তো দারুণ একটা লোকেশনে আমরা এসে দাঁড়িয়েছি, পেছন দিকে একদম ফুটবল গ্রাউন্ড রয়েছে, আর তার সাথে সাথে এখানে কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধার ভিউ রয়েছে, এদিকে মাউন্ট এভারেস্ট কিন্তু ঢেকে গেছে, এদিকে পুরো মেঘ রয়েছে। এখানে এসে যেটা করেছি সবার আগে ড্রোন শট নিয়েছি, ড্রোন শট তোমাদের দেখাচ্ছি। ভিডিও শুরুতে কিছু দেখেছো, এখনও কিছু দেখাচ্ছি। তার আগে একটুখানি আমাদের গণেশ ভাইয়ার সাথে একটু আলাপ করিয়ে দিই। গণেশ ভাইয়া, ভাইচোনা অন টপ, ঠিক আছে, পড়ে গেছি আর তুলতে এসছে, দুজনে মিলে গাড়ি তুলতে পারছে, কিছু করার নেই। মানে পড়েছে গণেশ ভাইয়া, বাইক পার্ক করে দৌড়ে এসছে আর কি। हम लोग का राइड कैसा लगा? बहुत अच्छा राइडर है आप लोग। अच्छा राइडर है। नहीं आया है लेकिन अभी तक का अच्छा राइडर है। ओ, जितना आदमी लोग आए सबसे अच्छा हम लोग राइडर है। हाँ अभी तक अरे बाप रे बाप, गिर पड़े। আমি ভাই আমার রেকর্ড ভাগি, আমি পড়বো। এদিকে অবস্থা দেখো, পুরো ঢেকে গেছে, পুরো কাভার হয়ে গেছে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। আলুর টপের দিকে জার্নি আমাদের শুরু হয়ে গেছে, তবে যতদূর বাইক নিয়ে যাওয়া যাবে ততদূরই আমরা যাব। একদম টপ অবধি হয়তো যাওয়া হবে না, কারণ পুরো মেঘ করে গেছে। আমাদের 20-25 মিনিট হেঁটে তারপরে টপে যেতে হবে। তো মনে হচ্ছে না আজকে হাতে আর সময় হবে, 3:35 বাজে। ও রোড দেখেছো? ও ভাই, এটা স্টিপ ক্লাইম আছে। চলো মোমেন্টাম বানাও, চলো ভাই, চল চল। চলো কামান। চল বানা মোমেন্টাম বানা, ও ভাই চল বানা মোমেন্টাম। চল বানা ম্যান বানা।
ও ভাই, ছোট্ট একটা পুকুরি, কালী পুকুরির মতো দেখতে, কিন্তু এটা কালী পুকুরি নয়। কালী পুকুরি হচ্ছে আমরা নামার সময়, সান্দাকফু থেকে নামার সময় পাবো। হবে নাকি, হবে নাকি সান্দাকফু, হবে নাকি? ওরে বাবা, ও চল মোমেন্টাম বানাও ভাই, বানা মোমেন্টাম, চল টান, সাবাস রে ভাই। মেঘ পুরো ঢুকে গেছে দেখতে পাচ্ছ, ওয়েদার কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। নামার সময় একটু চাপ হবে, আমরা উপরে গিয়ে আবার লাঞ্চ করবো, ওখানে দোকানপাট রয়েছে, ওখানে গিয়ে লাঞ্চ করতে হবে। ভাই come on, come on. Oh, we are at ফালুট। নেপালের সাইড দিয়ে এই অবধি আমরা বাইক নিয়ে আসতে পারবো, এরপরে আর যেতে পারবো না। এরপরে আমাদের কিছুটা হেঁটে যেতে হবে। আমি গাইড ভাইয়াকে জিজ্ঞেস করবো কোন দিকে ফালুট টপ। भैया फालूट टॉप किधर है? नमस्ते जी, नमस्ते, कैसे? हाँ, हम इधर होम स्टे का ये होम स्टे है, आदमी लोग आता है इधर रहने में? आते हैं। ये कौन सा जगह? फालूट टॉप किधर है फिर? और आगे बाइक लेके नहीं जा सकते? वो बॉर्डर है, वो कॉलम है, पिलर है। আচ্ছা, এদিকে হচ্ছে নেপাল বর্ডার, নেপাল ইন্ডিয়া বর্ডার, ওই যে পিলার দেখা যাচ্ছে। আমরা বাইক নিয়ে আর যেতে পারবো না। ফালুট টপ ইধার সে কিतना 20 মিনিট पैदल, 20 মিনিট হেঁটে আমাদের যেতে হবে, 20 মিনিট। তবে এখন যা ওয়েদার রয়েছে, এখন ফালুট টপে যাওয়ার কোনো মানেই হয় না। যেই অবধি আমাদের বাইকের পয়েন্ট ছিল ওই অবধি আমরা চলে এসেছি। এখানে এখন আমরা খাবার খাবো। क्या मिलते हैं? वेज नॉन वेज? आज तो भेज ही होगा। वेज मिलेगा, ऑमलेट मिलेगा? हाँ, हम लोग डबल अंडे का वेज अगर होगा तो डबल अंडे का ऑमलेट चाहिए। बर्फ कब गिरेगा? কেমন লাগলো ভাই? মস্তি ভাই। এই হচ্ছে দেখো বর্ডার, এই লেখা রয়েছে নেপাল, দেখতে পাচ্ছ নেপাল। আর যদি আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে বলি, এদিকে লেখা রয়েছে হচ্ছে ইন্ডিয়া, মানে ভারত। ভারত, এই হচ্ছে ভারত। এখানে যদি দাঁড়ায়, আমি নোম্যান্স ল্যান্ডে দাঁড়িয়ে আছি আপাতত। নোম্যান্স ল্যান্ড থেকে কী করবো আমি? এদিকে লাভ দেবো নেপাল, এদিকে ইন্ডিয়া, নেপাল, ইন্ডিয়া, লাভলি। প্রাণবং থেকে আমরা কিন্তু 27.1 কিলোমিটার রাইড করেছি। 27.1, একটু এদিক ওদিক হতে পারে, 300-400 মিটার, 200-300 মিটার, কিন্তু 27 কিলোমিটার অ্যাপ্রক্সিমেট বলতে পারো। যদি নন স্টপ আসা যায় তাহলে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। এখন নামার সময় আমাদের যেতে হবে, নামার সময় আর কোথাও দাঁড়াবো না, ওয়েদার একই খারাপ হয়ে গেছে। এখানে জাস্ট লাঞ্চ করবো আর বেরিয়ে পড়বো নিচের দিকে। তবে এখানে কিন্তু হোমস্টেও রয়েছে, কেউ যদি এসে এখানে থাকতে চায় তাহলে থাকতে পারে। এই ভেতরে কি হচ্ছে, क्या बन रहा है? चिकन चिकन बन रहा है? चिकन बन रहे हैं, अरे बाप रे। दाल है, इधर राइस साग है, इधर चावल है। আচ্ছা, এখানে এখন চিকেন রান্না হচ্ছে, চিকেন, ডাল, এখানে রাইস, মোটামুটি ফাটাফাটি খাবার। आपका क्या नाम है? मेरा चंद्र नेपाल हाँ, चंद्र नेपाल চন্দ্র। আচ্ছা, এখানে কিন্তু একটা বেশ বড় ডাইনিং এরিয়া, ये हमारा এখানে বুখারিও রয়েছে। ये वाला আচ্ছা, এই হচ্ছে স্টে, এই হচ্ছে ফোন নাম্বার দেখতে পাচ্ছ। তোমরা যদি এসে এখানে থাকতে চাও দেখতে পারো এখান দিয়ে। এখানে দেখো একটা বেড, 3টে বেড রয়েছে এখানে, সিঙ্গেল সিঙ্গেল। তো দুজনের 2টো বালিশ দেওয়া রয়েছে, দুজন দুজন করেও শুতে পারবে, কিন্তু একটু সরু। আর এই হচ্ছে আরেকটা রুম। আর এদিকে
রয়েছে একটা रूमটাও বেশ ভালো स्लीपिंग बुद्धा का व्यू आता है ना इधर से यहाँ से आएगा ना এভারেস্ট का থ্রি সিস্টার আর এভারেস্টের ভিউ পাওয়া যায় এখান থেকে আর এই হচ্ছে কমন টয়লেট আচ্ছা इस रूम पे अटैच टॉयलेट भी है এখানে আবার কোমোডও আছে তো যদি তোমরা আসতে চাও এখানে তোমরা গণেশ ভাইয়াকেই কল করে নিতে পারো কোনো অসুবিধা নেই আর তার সাথে ইয়াক হোমস্টের নাম্বার আমি দেখিয়ে দিয়েছি এই হচ্ছে ব্যাপার তবে फोन टोन चार्ज हो जाता है इधर सोलर से सोलर से फ़ोन चार्ज हो जाता है नेटवर्क तो नहीं है इधर थोड़ा थोड़ा मिल सकता है थोड़ा मिल सकता है डिनर ब्रेकफास्ट और হচ্ছে लॉजिंग 1000 रुपीज़ नेपाली इंडियन आईसी इंडियन करेंसी और नेपाली में नेपाली में 1600 আচ্ছা এখানে হচ্ছে 1000 রুপিস হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে আর নেপালি কারেন্সিতে হচ্ছে 1600 টাকা তার মধ্যে ডিনার ব্রেকফাস্ট দুটো ইনক্লুডেড এই জায়গাটার নাম হচ্ছে ফালুট প্লাস তিন সীমানা হচ্ছে যখন আগে সিকিম একটা দেশ ছিল তখন কিন্তু এটা সিকিমের সাথে বর্ডার শেয়ার করতো সিকিম ইন্ডিয়া নেপাল তিনটে দেশের বর্ডার ছিল তাই জন্য এই জায়গার নাম তিন সীমানা এখানে লেখা রয়েছে তিন সীমানা ফালুট প্লাস তিন সীমানা এটা আগে ছিল আগে আর ফালেলুং ওয়ার্ড ফালেলুং ওয়ার্ড হ্যাঁ পাঁচটা হ্যাঁ মিউনিসিপ্যালিটি ফালেলুং মিউনিসিপ্যালিটি হ্যাঁ তো এটা হচ্ছে ব্যাপার এখানে আমাদের লাঞ্চ চলে এসছে লাঞ্চটা দেখতেই পাচ্ছ এরকম চিকেন তার সাথে শাক আর ভাত বিকাল 5:02 বাজে এখন ইন্ডিয়ান টাইমে মানে 5:17 নেপালি টাইম এখন কিন্তু আমরা নিচের দিকে নামবো এখানে খুব সুন্দর লাঞ্চ করে এখন 27 কিলোমিটার অফ রোড করতে করতে নাচতে নাচতে আমাদের যেতে হবে ভাইয়া চলো নামার সময় আমার বেশি ভয় লাগে ভাই জায়গাটা দেখেছিস দেখো এখানে থাকার খরচা তো তোমাদের জানালামই এখানে খাওয়ার খরচা হচ্ছে ভেজ থালি 250 টাকা ইন্ডিয়ান মানিতে আর চিকেন থালি হচ্ছে 350 টাকা ইন্ডিয়ান মানিতে এই হচ্ছে এখানকার খরচা ফালুট টপে নেপালের সিমের অল্প অল্প টাওয়ার ধরে হ্যাঁ এখানে যেহেতু নেটওয়ার্ক থাকবে না তাই জন্যে আমরা আজকে এখানে স্টে করলাম না আর সেম রাস্তাতেই যেহেতু ফিরতে হবে তারপরে আবার ঠাকুর বাড়ির দিকে যেতে হবে ওই জন্য ভাবলাম আজকে যদি ফালুট ঘুরে আবার ফিরে যাই তাহলেই বেটার হবে ও ভাই পড়ে আবার লাফাচ্ছে চলো ধরবো এ ভাই ঘষতে যাচ্ছে তো নে চল দেখি উঠছে কিছু घुस गया अंदर क्या ए बाबा যা মাটি আছে এটা একটুখানি মুশকিলই আর কি চালানো এরমভাবে এমনি আমারটা মনে হচ্ছে ঠেলতে হবে একবার যাই না ভাইয়া উঠুক আসলে মাটির উপর ডিউ পড়েছে ডিউ পড়ার পরে উপরটা পুরো স্লিপারি হয়ে গেছে ওই জন্যই স্কিড করছে সুরুত করে পড়ে গেল হিমাদ্রি এ ভাই জুতো ভিজেছে জাস্ট ভিউটা তোমরা দেখো এই হচ্ছে ঘন জঙ্গল লাইটটা যদি বন্ধ করি কি সিচুয়েশন হবে দেখো এই দেখো টাক বুঝতে পারছো আসছে হিমাদ্রিরা পেছনে চলো সন্ধ্যে 6:48 ইন্ডিয়ান টাইম 5:02 বেরিয়েছিলাম ফালুট থেকে 6:48 পৌঁছে গেছি আমাদের হোমস্টে প্রাংবুং টোটাল আপ ডাউন ভাইয়া 53.4 ফাইনালি একটা লম্বা ভিডিও শেষ হতে চলেছে এখন সন্ধ্যে 7:48 বাজে দারুণ একটা রাইড করে এসেছি আমরা আজকে আর তার সাথে সাথে কঠিন অফ রোড করে এসেছি লাস্টে অফ রোডটা তো মনে হচ্ছিল মারা টারম্যাক রোডেই চালাচ্ছি আর ফিল আসছিল না যারা আসবো ভাবছো তারা একদিনেই উঠে ওইখানে এনজয় করো মজা করো তারপরে হচ্ছে পরের দিন নেমে আসো মানে নামাটা আরেকটু আমার কাছে তো পার্সোনালি খুব টাফ লেগেছে নামাটা প্রচন্ডই টাফ লেগেছে নামাটায় যদি একটু এদিক ওদিক হয় আর মানে কিছু কিছু জায়গায় এমন আছে না যদি রাত হয়ে যায় সব থেকে বেশি প্রবলেমেটিক জিনিস হচ্ছে যে রাস্তা চলছে
সাডেনলি হচ্ছে একটা খাদ, ঠিক আছে, রাস্তাটা গোটা রাস্তা, মাঝখানে একটা ইউ শেপের গর্ত, সেই গর্তটা মোটামুটি না হয় 400-500 ফুট ডিপ আছে। তো ডান তুমি দিকে বিশেষ করে হ্যাঁ ডান দিকে হ্যাঁ আসছে। খাদ রয়েছে আর কি, হ্যাঁ হঠাৎ এবার করে। যদি আমাদের ওই যেহেতু ফগ লাইট আমরা ইন্টারকমে কানেক্টেড, তো আমরা একে অপরকে গাইড করছিলাম, তো এই জিনিসগুলো রাত হয়ে গেলে কিন্তু অত ভিজিবল হবে না, মানে ওটা প্রচন্ডই বাজে, মানে একটা 4 ভাগের 1 ভাগ কিন্তু ওই জায়গাটা গর্ত নিয়েছে, আর ওই জায়গাটা এমন ভাবেই রয়েছে যে তুমি ধরো দূর থেকে আসছো, তুমি ওই জায়গাটা দিয়েই যাওয়ার ট্রাই করবা। তো এই হচ্ছে ব্যাপার। ফালুট আপাতত আমরা করে নিয়েছি কভার। এর পরের দিন আমরা থাকুম ভ্যালি। আমার এই ট্রিপের সব থেকে ভালো যে জায়গাটা লেগেছিল ছবি টবি দেখে, সেটা হচ্ছে থাকুম ভ্যালি। আগামীকাল আমরা থাকুম ভ্যালির দিকে যাব, আর তার সাথে সাথে আমাদের সান্দাকফু ক্লাইম্ব রয়েছে, মানে এইবারের ট্রিপের হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে সান্দাকফু, সেটাও কিন্তু আমরা ক্লাইম্ব করবো। তো সেটা তোমাদের জন্য নেক্সট ব্লগে থাকবে। তো আপাতত এই ব্লগটাতে সেরকম কিছু দেখানোর নেই। গণেশ ভাইয়ের কন্ট্যাক্ট ডিটেলস আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তার সাথে বাকি যেসবগুলো কন্ট্যাক্ট ডিটেলস দরকার সেগুলো কিন্তু আমি ব্লগে দেখিয়েও দিয়েছি। তবে এই রুটে আসলে আমি আবারও বলছি, বেশি এক্সপেকটেশন রেখো না। হ্যাঁ, মানে তোমরা যদি ভাবো যে লাক্সারি দরকার, একটু ল্যাভিশলি থাকতে পারবে, সেরকম রুট কিন্তু নয়। হ্যাঁ, এখানে মানে টয়লেটও বুঝতেই পারছো অ্যাটাচ নেই, এরকম কিন্তু পজিশন পাবে। তবে এখানকার সব থেকে ভালো জিনিস যেটা লাগলো, এখানে খাওয়া দাওয়া খুব পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া। প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে আমরা খেয়েছি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন লেগেছে আমার। প্রত্যেকেই থালি সিস্টেমে খাবার দিয়েছে এবং খুব একটা কস্টলিও নয়। 1000 টাকাতে ডিনার ব্রেকফাস্ট মিলিয়ে বেশ ভালোই কিন্তু ভালোই ছিল। চলো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে কি কি করতে হবে তোমরা নিশ্চয়ই জানো। লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করে জানাতে হবে কতটা ভালো লেগেছে তোমাদের, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই করো। আপাতত টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম প্রাংবুং।